ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে বৈষ্ণব পদাবলীর তাত্ত্বিক বিষয়ের ওপর কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। তো দেখো, আজকে আমাদের যে বৈষ্ণব পদাবলীর তাত্ত্বিক বিষয়ের ওপর কিছু প্রশ্নোত্তর রয়েছে, সেটা রয়েছে পার্ট 4। ঠিক আছে, এর আগে এই বৈষ্ণব পদাবলীর তাত্ত্বিক বিষয়ের ওপর আমি 3টি পার্ট আলোচনা করেছি, সেগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। এছাড়া বৈষ্ণব পদাবলীর ওপরেও কিছু প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে, সেগুলিও দেখে নেবে। ঠিক আছে, তোমাদের আশা করছি যে তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর আলোচনা। দেখো, 1 নাম্বার কি বলেছে, যে নায়িকার অষ্টাবস্থা কি কি। ঠিক আছে, নায়িকার অষ্টাবস্থা 8 রকমের যে অবস্থা নায়িকার মধ্যে হয়, সেগুলি কি কি। তো দেখো, উত্তরে কি বলা হচ্ছে, যে সব শ্রেণীর নায়িকাই প্রেমলীলার এক পর্যায়ে এক এক অবস্থার অধিকারিণী হন। ঠিক আছে, সব শ্রেণীর নায়িকাই প্রেমলীলার এক পর্যায়ে এক এক অবস্থার কি হয়, অধিকারিণী হয়। একেই বৈষ্ণব আলঙ্কারিকেরা অষ্টাবস্থা বলেছেন। ঠিক আছে, তো এই অষ্টাবস্থা কি কি সেই নামগুলো আমরা দেখব। এগুলি হলো, দেখো কি বলা হচ্ছে, 1 নাম্বার বা এ দিয়ে রয়েছে কি, অভিসারিকা, তারপরে রয়েছে বাসক সজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, প্রসিত ভত্রিকা আর স্বাধীন ভত্রিকা। ঠিক আছে, কি কি, অভিসারিকা, বাসক সজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, প্রসিত ভত্রিকা আর স্বাধীন ভত্রিকা। ঠিক আছে, এবার এই যে অষ্টাবস্থা, এগুলি আমরা নিচে আলোচনায় দেখব। তো তারপরে দেখো 2 নম্বর কি বলছে, যে অভিসারিকা কে, বৈষ্ণব মত বলো। ঠিক আছে, বৈষ্ণব মতে অভিসারিকা বলতে কি বোঝানো হয়, আর অভিসারিকা কি বা কে। তো দেখো কি বলা হচ্ছে, যে অভিসারিকা অবস্থায় নায়িকা প্রিয় মিলনার্থে সংকেত কুঞ্জাভিমুখে যাত্রাকারিণী। ঠিক আছে, কি বলা হচ্ছে, অভিসারিকা অবস্থায় নায়িকা কি করে, অর্থাৎ তার প্রিয়ের সঙ্গে মিলনের জন্য সংকেত কুঞ্জাভিমুখে যাত্রাকারিণী। শব্দটার প্রাথমিক অর্থ ছিল কোনো সংকেত স্থানের দিকে যে কোনো ব্যক্তির যাওয়া। ঠিক আছে, প্রাথমিক অর্থ কি ছিল, যে কোনো একটা সংকেত স্থানের দিকে কোনো ব্যক্তির যাওয়া। ঠিক আছে, কিন্তু যেমন হচ্ছে শিক্ষার্থীর বিদ্যালয় যাত্রা, সৈন্যের যুদ্ধক্ষেত্রে যাত্রাও অভিসার ছিল। ঠিক আছে, এটা বোঝানো হতো। এখন শব্দার্থের সংকোচন ঘটে, শুধু নায়ক নায়িকার প্রেমর্থক যাত্রাকেই বোঝানো হয়। এটা বলছে যে আগে এই অর্থ ছিল কি ছিল, যেমন শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায়, সৈন্যরা যুদ্ধক্ষেত্রে যায়, এটা আগে অভিসার অর্থে ব্যবহৃত ছিল, এই কথাগুলো। কিন্তু এখন এই শব্দার্থের সংকোচন ঘটে। ঠিক আছে, ঘটেছে, শুধু নায়ক নায়িকার প্রেমর্থক যাত্রাকেই অভিসারিকা অর্থে বোঝানো হয়। এখন অভিসারিকা অর্থে নায়িকার সেই অবস্থাকে বোঝায় যখন প্রিয় মিলনার্থে কোনো নায়িকা সংকেত কুঞ্জে স্বয়ং অভিসার করেন বা নায়ককে অভিসার করান। অর্থাৎ তিনি নায়িকা নিজে অভিসার করেন অথবা নায়ককে দিয়ে অভিসার করান। অভিসারের মাধুর্য পরকীয়াতেই সীমাবদ্ধ, পরকীয়ার মধ্যেও কন্যকার চাইতে পররার বৈচিত্র্য সীমাহীন, রাধারানীতে এসবই সম্মিলিত হয়েছে। সুতরাং আমাদের আলোচ্য প্রশ্নে অভিসারিকাকে রাধা, তাই তো। 3 নম্বর দেখো কি বলছে, যে বাসক সজ্জিকা বলতে কি বোঝো। আমরা দেখলাম যে কি, অভিসারিকা, বাসক সজ্জিকা। এবার আমরা বাসক সজ্জিকা সম্পর্কে জানবো। দেখো কি বলা হচ্ছে, যে প্রিয় আসবেন, আমার সঙ্গে মিলিত হবেন, এই ভাবনায় ব্যাকুল চিত্ত যে নায়িকা নিজ গৃহ শৃঙ্গারানুকূল এবং নিজ দেহকে বরণীয় করে তুলতে শয্যায় নিরত থাকে। নিরত অর্থাৎ সেই কাজে নিযুক্ত। ঠিক আছে, বিরত নয়, কিন্তু বিরত হচ্ছে দূরে থাকা। ঠিক আছে, আর নিরত হচ্ছে নিযুক্ত থাকা, নিজেকে, নিজের দেহকে বরণীয় করে তুলতে শয্যায় নিরত থাকে, নিযুক্ত থাকে, তাকেই বাসক সজ্জিকা নায়িকা বলা হয়। এই অবস্থায় ব্যাকুলতা ও উৎকণ্ঠতা, এই অবস্থা কি, ব্যাকুলতা ও উৎকণ্ঠতা প্রধান। প্রিয় এলে কিভাবে তাকে অভ্যর্থনা করবেন, মিলন অবস্থায় কি করবেন, এ ভাবনায় ব্যাকুল থাকেন। সখীর সঙ্গে বিশ্রদ্ধা লাভ করেন। ঠিক আছে, সখীর সঙ্গে আলাপ করেন বা কথাবার্তা বলেন, মুহুর্মুহ দ্যুতির সন্ধান করেন। ঠিক আছে, 4 নম্বর দেখো কি বলছে, যে বিপ্রলব্ধা নায়িকা বলতে কি বোঝো। বিপ্রলব্ধা নায়িকা বলতে, আমরা অষ্টবস্থার এক একটা পার্ট পড়ছি, তো এখানে কি বলা হচ্ছে, যে বিপ্রলব্ধা নায়িকা বলতে কি বোঝো। দেখো উত্তরে কি বলছে, অনেক উৎকণ্ঠা ভোগের পরে বাসক সজ্জিকা নায়িকা যদি বোঝেন যে নায়ক এলেন না, এবং এজন্য যদি শুধু বেদনা নয় অপমানও বোধ করেন, ঠিক আছে, তখন সমগ্র পূর্ব প্রস্তুতি থাকা সত্ত্বেও এই বঞ্চনা এবং বিরহতেই নায়িকা কি হন, বিপ্রলব্ধা হন।
তাহলে বিপ্রলব্ধার অর্থে আমরা কি বুঝবো, যে অনেক উৎকণ্ঠা ভোগের পর বাসক সজ্জিকা নায়িকা যদি বুঝতে পারেন যে নায়ক এলেন না, এজন্য শুধু বেদনা নয়, তিনি কি বোধ করেন, অপমানও বোধ করেন, তখন সমগ্র পূর্ব প্রস্তুতি থাকা সত্ত্বেও এই বঞ্চনা এবং যে বিরহ, সেই অবস্থাটাকেই কি বলা হয়, বিপ্রলব্ধা। মানে এই অবস্থায় নায়িকা নিজে কি হন, বিপ্রলব্ধা হন। 5 নাম্বার দেখো কি বলছে, যে খণ্ডিতা নায়িকা বলতে কি বোঝানো হয়, এই অবস্থায় নায়িকার কি কি লক্ষণ দেখা যায়। দেখো উত্তরে কি বলছে, বিপ্রলব্ধার পরের অবস্থা হচ্ছে খণ্ডিতা। বিপ্রলব্ধা নায়িকার সামনে প্রভাতে যদি নায়ক দেখা দেন, অথচ তার দেহে বেশে যদি অন্য নায়িকাকে তৃপ্ত করার চিহ্ন বর্তমান থাকে, অর্থাৎ তাকে প্রতীক্ষায় রেখে নায়ক যদি অন্য নায়িকায় গত হয়ে থাকেন এবং সেই সব চিহ্ন দিয়ে নীলাজ নায়ক যদি সামনে উপস্থিত হন, তখন তাতে নায়িকা কি হন, খণ্ডিতা হন। এবং এই অবস্থায় নায়িকার রোজ দীর্ঘশ্বাস নীরবতা দেখা যায়, কখন, খণ্ডিতা অবস্থায়। এরপরে 6 নাম্বার দেখো কি বলছে, যে কলহান্তরিতা নায়িকা কাকে বলে। কলহান্তরিতা নায়িকা কাকে বলে, দেখো কি বলছে, যে খণ্ডিতার পরের অবস্থা হচ্ছে কলহান্তরিতা। খণ্ডিতা নায়িকার নায়কের ওপর অভিমান অর্থাৎ মান হওয়া স্বাভাবিক, এই কলহে নায়কের প্রস্থান হওয়াও সম্ভব। তখন হারাবার বেদনা কি হয়, অনুতাপ সৃষ্টি করে, কলহের ভাব অন্তরিত হয়। অন্তরিত কলহ অনুতপ্ত নায়িকার অবস্থাকে কি বলে, কলহান্তরিতা বলা হয়েছে, কলহান্তরিতা বলা হয়েছে। ঠিক আছে, কি বলা হচ্ছে, যে খণ্ডিতার পরের অবস্থা হচ্ছে কলহান্তরিতা। খণ্ডিতাতে নায়কের ওপর অভিমান বা মান হওয়া স্বাভাবিক, এই কলহে নায়কের প্রস্থান হওয়া সম্ভব, তখন হারাবার বেদনা অনুতাপ সৃষ্টি করে। ঠিক আছে, কলহের ভাব অন্তরিত হয়, অন্তরিত কলহ অনুতপ্ত নায়িকার অবস্থাকে কলহান্তরিতা বলা হয়েছে। ঠিক আছে, 7 নাম্বার কি বলছে, যে গৌরচন্দ্রিকা কাকে বলে। সব গৌর পদই কি গৌরচন্দ্রিকা, বলা হচ্ছে যে গৌরচন্দ্রিকা কাকে বলে, আর সব গৌর পদই কি, মানে গৌর বিষয়ক পদই কি গৌরচন্দ্রিকা। তো দেখো উত্তরে কি বলা হচ্ছে, যে রাধাকৃষ্ণ বিষয়ক লীলা কীর্তনে যে বিশেষ রসের বা স্বর পর্যায়ের পালা পরিবেশিত হবে, কি বলা হচ্ছে, যে রাধাকৃষ্ণ বিষয়ক লীলা কীর্তনে যে বিশেষ রসের বা স্বর পর্যায়ের পালা পরিবেশিত হবে, শ্রোতার মনে আবেশ তৈরির জন্য পালারম্ভের সূচনায় অনুরূপ রসের চৈতন্য অর্থাৎ গৌর বিষয়ক পদ গাইবার রীতি চৈতন্য পরবর্তী রীতিতে পর্যবসিত হয়। রস প্রবেশক এরূপ গৌর বিষয়ক পদকেই কি বলা হয়, গৌরচন্দ্রিকা বলা হয়। এর থেকে বোঝা যাবে যে কোনো গৌরপদই গৌরচন্দ্রিকা নয়। পালা কীর্তনের প্রারম্ভে রস প্রবেশক না হলে তা গৌরচন্দ্রিকা নয়। রাধা ভাবিত চৈতন্যের দৃষ্টান্ত স্থাপনই গৌরচন্দ্রিকার লক্ষ্য। গৌরপদ শুধুই চৈতন্য জীবন কথা। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন কি বলছে, যে বৈষ্ণব মহাজনদের লীলা সুখ বলা হয় কেন। বৈষ্ণব মহাজনদের কি বলা হয়, লীলা সুখ। তো কেন তাদের লীলা সুখ বলা হয়, দেখো কি বলছে, যে বৈষ্ণব মহাজনেরা কৃষ্ণের কাছে সম্পদ বা মোক্ষ কামনা করেন না, কোনো আত্মসুখ কামনাও তাদের নেই। রাধাকৃষ্ণের লীলা দর্শন ও কীর্তনেই তারা পরিতৃপ্ত। সুখ পাখি যেমন আপন আনন্দে গায়, এরাও তেমনি ভাবমগ্নতায় কীর্তন করেন, এজন্যই তাদেরকে কি বলা হয়, লীলা সুখ বলা হয়। ঠিক আছে, এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যে গৌর পারম্যবাদ বলতে কি বোঝায়। গৌর পারম্যবাদ বলতে কি বোঝায়, স্বরূপ গোস্বামী, তোমরা নাম শুনেছ, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট, এছাড়া রূপ সনাতন জীব, গোপাল ভট্ট, এরা হচ্ছে স্বর গোস্বামী, তাই তো। তো স্বর গোস্বামী শ্রীকৃষ্ণকেই পরমাত্মা বলে মানেন, তাদের কাছে চৈতন্যদেব রাধাকৃষ্ণের সম্মিলিত অবতার, অর্থাৎ চৈতন্যদেব হচ্ছেন রাধাকৃষ্ণের সম্মিলিত অবতার, এটা কারা মনে করতেন, স্বর গোস্বামী। কিন্তু নবদ্বীপের পণ্ডিতেরা চৈতন্যদেবকে অবতার ভাবেন না। ঠিক আছে, কারা, নবদ্বীপের পণ্ডিতেরা চৈতন্যই অবতারী, তিনিই পরমাত্মা, তাকে ভজনাই পরমাত্মাকে ভজনা, এই মতবাদকেই কি বলা হয়, গৌর পারম্যবাদ বলা হয়ে থাকে। 10 নম্বর দেখো কি বলছে, যে বিখ্যাত একাধিক বৈষ্ণব পদাবলীর সংকলন গ্রন্থের নাম বলো, সেগুলির সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। তো দেখো কি বলা হচ্ছে, একাধিক বৈষ্ণব পদ সংগ্রহ গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রাচীনতা ও গুরুত্বের দিক থেকে ক্ষণদা গীত চিন্তামণি ও পদকল্পতরু সবচাইতে বিখ্যাত। কি কি, ক্ষণদা গীত চিন্তামণি আর পদকল্পতরু হচ্ছে সবচাইতে বিখ্যাত। তো ক্ষণদা গীত চিন্তামণি সংকলন করেন বিশ্বনাথ চক্রবর্তী, যেটি 1400 খ্রিস্টাব্দে সংকলিত হয়। অন্যদিকে পদকল্পতরু সংকলন করেন গোকুলানন্দ সেন,
তিনি একজন বিখ্যাত কীর্তনিয়া ছিলেন। তিনি রাধামোহন ঠাকুরের শিষ্য। সংগৃহীত ও নিজ রচনা দিয়ে 18 শতাব্দীতে কি বলা হচ্ছে যে সংগৃহীত ও নিজ রচনা দিয়ে 18 শতাব্দীতে তিনি পদকল্পতরু রচনা করেন। কে রচনা করেন? গোকুলানন্দ সেন। তিনি রাধামোহন ঠাকুরের শিষ্য ছিলেন। ঠিক আছে, তো এই আজকের আমাদের 10টি প্রশ্নের আলোচনা। এখান থেকেই আমাদের যে বৈষ্ণব পদাবলীর তাত্ত্বিক আলোচনা সেটা সমাপ্ত হচ্ছে। এরপরে আমরা বৈষ্ণব পদাবলীর যে বিভিন্ন পদকর্তা এবং তাদের পদ রচনা সেগুলি দেখব। ঠিক আছে, তো আশা করছি তোমাদের আমার এই আলোচনা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার এই আলোচনা তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, সকলেই খুব 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 ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।